মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স, আমরা আবার হাজির হয়েছি বাংলা সমাস নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব। এর আগে আমরা সমাসের 3টি পর্ব শিখেছি: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাস। আজকে আমরা শিখব কর্মধারয় সমাস। এবার তাহলে জেনে নেওয়া যাক কর্মধারয় সমাস কি বা কাকে বলে। বিশেষ্য বা বিশেষণের সাথে বিশেষ্য বা বিশেষণের যে সমাস হয়, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য কিংবা বিশেষণ হবে এবং পরপদ বিশেষ্য কিংবা বিশেষণের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্মধারয় সমাস। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন রাজর্ষি, এই শব্দটিকে যদি ব্যাস বাক্য করা যায়, যিনি রাজা তিনি ঋষি। তাহলে দেখো, পূর্বপদ রাজা এবং পরপদ ঋষি, এটি হচ্ছে বিশেষ্য এবং পরপদটিও বিশেষ্য। তাহলে দেখো, এই দুই বিশেষ্য মিলে সংক্ষিপ্ত হয়ে সমাসবদ্ধ হয়ে বা সমস্ত পদ হয়েছে রাজর্ষি। আর দেখো, এখানে পরপদ ঋষি এর প্রাধান্য পেয়েছে। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, অর্থাৎ তিনি যে ঋষি, এই অর্থটাই এই শব্দের মাধ্যমে প্রাধান্য পাচ্ছে। দ্বিতীয় উদাহরণ, মহান যে পুরুষ। মহান যে পুরুষ সমাসবদ্ধ হবে মহাপুরুষ। তাহলে দেখো, এই শব্দটি একটি বিশেষণ, মহান দোষগুণ প্রকাশ পাচ্ছে এই শব্দের দ্বারা। আর পুরুষ হচ্ছে একটি বিশেষ্যবাচক শব্দ, বিশেষ্য। তাহলে বিশেষণ আর বিশেষ্যের সমাস হয়েছে মহাপুরুষ। আর যে পুরুষের অর্থ প্রাধান্য পেয়েছে, পুরুষটি মহান না মহান নন, তা এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারি। তাহলে এই পুরুষেরই অর্থ প্রাধান্য পেয়েছে এই সমাসের মাধ্যমে। তাহলে এই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস মূলত বিশেষ্য আর বিশেষণের খেলা। ভালো করে মনে রাখবে, কর্মধারয় সমাস মূলত বিশেষ্য আর বিশেষণের খেলা, অর্থাৎ ঘুরিয়ে ফিরে পূর্বপদ এবং পরপদে সর্বদা বিশেষ্য কিংবা বিশেষণ হবে, পরপদে বিশেষ্য কিংবা বিশেষণ যে কোনো একটা হবে, অর্থাৎ পূর্বপদ আর পরপদে উভয় ক্ষেত্রে বিশেষ্য আর বিশেষণ থাকবে। তবে এই সমাসের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। বিশেষ্য আর বিশেষণ মিলিয়ে আরও একটি সমাস হয়, সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, কিন্তু সেক্ষেত্রে উভয় পদের প্রাধান্য রয়েছে। যেমন পিতা মাতা, পিতা ও মাতা, পিতা ও মাতা সমাসবদ্ধ পদ হবে পিতা মাতা। পিতামাতা এই শব্দে পূর্বপদ আর পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পিতাকেও খাটো করলে চলবে না, মাতাকেও চলবে না, উভয়েরই অর্থ প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে। কিন্তু কর্মধারয় সমাসে বিশেষ্য বিশেষণ থাকলেও পরপদের প্রাধান্য সূচিত হচ্ছে। পুরুষকেই আলটিমেটলি আমরা বুঝতে পারি, কিন্তু এক্ষেত্রে পিতা আর মাতা উভয়েরই প্রাধান্য রয়েছে। তবুও দেখো, পিতা একটি বিশেষ্য, মাতা একটি বিশেষ্য। একই রকম দুধ ভাত, দুধ একটি বিশেষ্য পদ, ভাত হচ্ছে বিশেষ্য পদ। তো দুধ ও ভাত এই ব্যাসবাক্যের সমাসবদ্ধ পদ হবে দুধ ভাত। তাহলে দেখো, উভয়েরই অর্থের প্রাধান্য রয়েছে, দুধেরও এবং ভাতেরও। তাহলে
দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষ্য কিংবা বিশেষণ যাই থাক উভয় পদেরই প্রাধান্য পায়, পরপদ এবং পূর্বপদ। পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য দ্বন্দ্ব সমাসে থাকে, কিন্তু কর্মধারয় সমাসে বিশেষ্য কিংবা বিশেষণ দিয়ে সমাস তৈরি হলেও, সমাসবদ্ধ পদ তৈরি হলেও পরপদের অর্থ প্রাধান্য পায়। এই হচ্ছে উভয় সমাসের মধ্যে মূল পার্থক্য। এবার আমরা জানব কর্মধারয় সমাসের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। কর্মধারয় সমাস প্রধানত 3 প্রকার। আমি লিখছি, দেখো ভালো করে। এক নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয়, 2 নম্বর প্রথম হচ্ছে সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়, 2 নম্বর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, এবং 3 নম্বর হচ্ছে উপমামূলক কর্মধারয়। কোন কোন বইয়ে এইভাবে শ্রেণীবিভাগ করা রয়েছে, প্রধানত 3 ভাগ দেখিয়েছে, এবং পরবর্তীতে উপমামূলক কর্মধারয় সমাসকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করেছে। তাদের ভাগগুলো হচ্ছে, ভালো করে তোমরা খেয়াল করবে এবং তোমরা বারবার প্র্যাকটিস করবে মুখস্থ রাখার জন্য। নোটগুলো ভালো করে লিখে নেবে আমাদের এই ক্লাস থেকেই। 3টি ভাগ। উপমামূলক কর্মধারয় সমাসে হচ্ছে প্রথম ভাগ উপমান কর্মধারয়, 2 নম্বর হচ্ছে উপমিত কর্মধারয়, আর একটি হচ্ছে রূপক কর্মধারয়। এই 3টি ভাগ। তো সব মিলিয়ে মূলত 5টি ভাগ জানলেই আমাদের এই কর্মধারয় সমাস জানা হবে। এক হচ্ছে সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, আর এই 3টি ভাগকে একত্রে করে বলা হচ্ছে উপমামূলক কর্মধারয়। আসলে 3টি ভাগ এখানে, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তাহলে মোট আমাদের 5টি ভাগ জানলেই হয়ে যায়। 1 সাধারণ কর্মধারয়, 2 মধ্যপদলোপী কর্মধারয়, 3 উপমান কর্মধারয়, 4 উপমিত কর্মধারয় এবং 5 রূপক কর্মধারয়। এই হচ্ছে কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ। প্রশ্ন আসতে পারে যে কর্মধারয় সমাস সব মিলিয়ে কয় প্রকার? উত্তর হবে 5। সবগুলোকে একসাথে দেখিয়ে দিতে পারো। এবার এরকম হতে পারে যে উপমামূলক কর্মধারয় সমাস কয় প্রকার? তখন তোমরা বলবে 3 প্রকার। উপমামূলক কর্মধারয় সমাসের 3টি শ্রেণী: উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। আর আজকের আলোচনায় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই উপমামূলক কর্মধারয় সমাসের আলোচনা। কারণ এই ক্ষেত্রে এই 2 সমাসের মধ্যে অধিকাংশ সময় তোমরা ভুল করে থাকো, অনেকেই ভুল করে। আমাদের ছাত্র জীবনে অনেক ভুল হয়েছে। বারবার প্র্যাকটিস না করলে আর ভালো করে ভিডিওটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে না দেখলে এই সমাস দুটোর মধ্যে সূক্ষ্ম যে তফাৎ রয়েছে তা তোমরা ধরতে পারবে না। তাই আজকের আলোচনা শেষ পর্যন্ত খুব ভালো করে শোনো, ভালো করে শুনবে। এবার আমরা এক এক করে প্রত্যেকটি ভাগ জেনে নেব। কর্মধারয় সমাসের প্রথম ভাগটি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে? পূর্বপদ বিশেষ্য কিংবা বিশেষণ এবং পরপদ বিশেষ্য কিংবা বিশেষণের যে সমাস হয়
অর্থাৎ কর্মধারয় সমাসের সংজ্ঞায় যেভাবে বলেছিলাম অনেক মানে সেম ওইটাই বললেও চলো, অসুবিধা নেই। পূর্বপদ বিশেষ্য হতে পারে কিংবা বিশেষণ হতে পারে, এবং পরপদ বিশেষ্য কিংবা বিশেষণ, এই দুই বিশেষ্য কিংবা বিশেষণের মিলনের ফলে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থটাই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাসকে আমরা 4টি ভাগে ওর স্ট্রাকচারটা লিখতে পারি। পূর্বপদ হবে বিশেষ্য, তার সঙ্গে আবার বিশেষ্য, একটি ভাগ। দ্বিতীয় হতে পারে যে বিশেষণ, উভয়ে বিশেষণ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়েই বিশেষণ। এভাবেও সাধারণ কর্মধারয় সমাস হতে পারে। অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ। চতুর্থ ভাগ হতে পারে পূর্বপদ বিশেষণ, এটা অল্টার হয়ে যাবে, বিনিময় হয়ে যাবে, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষ্য, পরপদ বিশেষ্য। এই চার ভাবে সাধারণ কর্মধারয় সমাস গঠিত হয়। অর্থাৎ পূর্বপদ কখনো বিশেষ্য, পরপদ বিশেষ্য, কোনো সময় পূর্বপদ এবং পরপদ উভয়ে বিশেষণ হতে পারে, কখনো কখনো পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, অথবা পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। আমরা উদাহরণ দিয়ে প্রত্যেকটা ভাগের সম্পর্কে একটু করে জেনে নেব। যেমন প্রথম হচ্ছে বিশেষ্যর সঙ্গে বিশেষ্য। একটি আমি উদাহরণ দিচ্ছি, রাজর্ষি। রাজর্ষি সমাসবদ্ধ পদ, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, সরি আমি আগে ব্যাসবাক্যটাই লিখে দিই তাহলে বোঝার সুবিধা হবে। যিনি রাজা তিনি ঋষি। কি হবে সমাসবদ্ধ পদ? রাজর্ষি। তাহলে দেখো পূর্বপদ রাজা একটি বিশেষ্য পদ, নাউন, এবং ঋষি, ঋষি হচ্ছে একটি বিশেষ্য পদ, এটাও নাউন। তো উভয় বিশেষ্য পদের সমাসবদ্ধ পদ হচ্ছে রাজর্ষি, রাজা আর এখানে ঋষি সন্ধি হয়ে রাজর্ষি হয়েছে। তাহলে দেখো উভয় পদ বিশেষ্য মিলিয়ে একটি ভাগ পেয়ে গেলাম। আরও একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, দেখে নাও। মাস্টার মশাই, আমি সমাসবদ্ধ পদটা লিখছি, শুধু ব্যাসবাক্য বলে দিচ্ছি। মাস্টার মশাই, এটার ব্যাসবাক্য হবে যিনি মাস্টার তিনি মশাই। তাহলে মাস্টার আর মশাই উভয়ই হচ্ছে বিশেষ্য। তাহলে বিশেষ্য মিলিয়ে যে সমাস হয় তার ভাগগুলো পেয়ে গেলাম। এবার আমরা দেখব বিশেষণ আর বিশেষণের কর্মধারয় সমাস। এবার জেনে নেব বিশেষণের সঙ্গে বিশেষণের কর্মধারয় সমাস। যেমন অম্ল অথচ মধুর। অম্ল মানে টক, আর মধুর বলতে মিষ্টি বোঝাতে চাইছে। তো কোনো একটা ফল টক কিন্তু সুস্বাদু, মিষ্টি, সুমিষ্ট, এটা বোঝাতে চাইছে। এর সমাসবদ্ধ পদ হবে অম্ল মধুর। দেখো উভয় পদই, এই যে অম্ল আর মধুর উভয় পদই বিশেষণ। আর শেষ পরিণতি মধুরটাই টিকছে, অম্ল মধুর মানে সুমিষ্ট সুস্বাদু। কোনো ফলকে খেতে টক হলেও খুব সুস্বাদু যদি হয় তখন তাকে অম্ল মধুর
শব্দটা প্রয়োগ করে বোঝানো হয়। তাহলে দেখো সেই যে মধুর শব্দের প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পরপদের প্রাধান্য পেয়েছে। আরও উদাহরণ দেওয়া যেতে পারে কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে সমান হবে কাঁচা মিঠে। কোনো ফল কাঁচা হওয়া সত্ত্বেও যদি মিষ্টি হয় তাহলে তাকে বোঝা হয় কাঁচা মিঠে। তাহলে এই যে মিঠেরই অর্থের প্রাধান্য পেয়েছে, অর্থাৎ কাঁচা কিন্তু শেষ পরিণতি মিঠে, এটাকেই ইঙ্গিত করা হয়েছে শব্দের দ্বারা কোনো ফলের বৈশিষ্ট্যকে। তাহলে আমরা জেনে গেলাম বিশেষণ আর বিশেষণের যে সমাস তার উদাহরণের মাধ্যমে। এরকম বইয়ে অসংখ্য উদাহরণ রয়েছে, তোমরা সেগুলো ব্যাকরণ বইয়ে পেয়ে যাবে। এবার আমরা দেখব বিশেষ্যের সাথে বিশেষণের সমাস, বিশেষ্যের সাথে বিশেষণের সমাস, এই ভাগটি জেনে নেব। অধম যে নর, নরাধম। দেখো এটি হচ্ছে অধম একটি বিশেষণ, আর নর হচ্ছে বিশেষ্য। নর মানে মানুষ। কোনো মানুষ যদি অধম মানে অর্থাৎ নিচু শ্রেণীর হয়, মানে উত্তম চরিত্রের অধিকারী না হন, তাকে অধম বলা হয়। তাহলে অধম যে নর, নরাধম, নরাধম হলো। এবার একটি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো বিশেষণ আছে, বিশেষ্য আছে প্রথমে, কিন্তু আপনি এখানে বিশেষণ দিলেন। তোমরা ব্যাস বা এই সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদের দিকে লক্ষ্য করবে। দেখো নর শব্দটি প্রথম আছে। এই ভাগের ক্ষেত্রে বিশেষত এই মূলত বিশেষ্য পদটি সমাসবদ্ধ পদের দিকে লক্ষণীয় হবে, খেয়াল করতে হবে। অর্থাৎ নর আছে বিশেষ্য, আর পরে আছে অধম বিশেষণ। অধম যে নর, নরধম। একই রকম আরও উদাহরণ দেওয়া যেতে পারে শ্যাম সুন্দর, সুন্দর যে শ্যাম। অর্থাৎ তোমাদের সমাসবদ্ধ পদে বিশেষ্যকে পরের দিকে পেয়ে যাবা, প্রথম দিকে। যদি এখানে এই স্ট্রাকচারের দিকে প্রথমে দেওয়া আছে, এই তৃতীয় ভাগে ব্যাস বাক্যে লক্ষ্য না করে সমাসবদ্ধ পদে তার এই যে সিকোয়েন্সটা, সিরিয়ালটা বজায় আছে, এটা খেয়াল করবে। অর্থাৎ শ্যাম সুন্দর যদি হয়, শ্যাম সুন্দর, সুন্দর যে শ্যাম, অর্থাৎ বিশেষ্যটা আগে আছে সমাসবদ্ধ পদে, কিন্তু ব্যাস বাক্য করতে গেলে আগে পরে করে লিখতে হবে, সুন্দর যে শ্যাম। এই হচ্ছে তৃতীয় ভাগ। আমরা এরপরে জেনে নেব চতুর্থ ভাগ। মনে রাখবে আমরা এখন সাধারণ কর্মধারয় সমাসেই রয়েছি, তার চতুর্থ ভাগ হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য। অর্থাৎ পূর্বপদ বিশেষণ হবে, পরপদ হবে বিশেষ্য। আমি উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নাও। নব যে অন্ন, নবান্ন হবে, নবান্ন। অর্থাৎ দেখো প্রথমে আছে বিশেষণ নব, নব দিয়ে নতুন, কোনো কিছুর দোষ গুণ বোঝালে নতুন, পুরাতন ইত্যাদি বোঝায়। অর্থাৎ নব শব্দটি একটি বিশেষণ। আর অন্ন একটি হচ্ছে ভাত, অন্ন অর্থাৎ ভাত, এটি হচ্ছে বিশেষ্য, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় নাউন। তাহলে বিশেষণ আর বিশেষ্যের সমাস হচ্ছে নবান্ন। শব্দটি দেখো তো একটি খুব পরিচিত শব্দ, তোমরা অবশ্যই জানবে। নবান্ন শব্দটা বিভিন্ন সময় খবরের কাগজে, খবরের মাধ্যমে জানতে পারো। তোমরা যারা এখনই বুঝতে পেরেছো তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো নবান্ন শব্দটির কোথায় ব্যবহৃত হয়। আমি বলে দেব, নবান্ন আমাদের বিধানসভা ভবন, নতুন যে বিধানসভা ভবন, যেখানে বিধানসভা ভবন বলা ভুল হবে, যেখানে মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয়, সেটা বর্তমানে বিধানসভা পরিচালিত হয়, সেটাই হচ্ছে নবান্ন। এর আগে ছিল রাইটার্স বিল্ডিং, সেটাকে এখন
সংরক্ষণ করার জন্য, তার মেরামতের জন্য সেখানে ব্যবহার করা হয় না সেই ভবনটিকে। এখন নবান্ন বলে একটি যে ভবন রয়েছে সেখানেই প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয় রাজ্যের। আর আরও উদাহরণ দিচ্ছি, শ্বেতপদ্ম, শ্বেত যে পদ্ম সমান হবে শ্বেত পদ্ম, অর্থাৎ শ্বেত মানে সাদা বিশেষণ, আর পদ্ম একটি ফুলের নাম, নাম মানেই বিশেষ্য, অর্থাৎ বিশেষণের সঙ্গে বিশেষ্যের সমাস হয়েছে শ্বেত পদ্ম। মূলত পদ্মটাকেই এখানে হাইলাইট করা হয়েছে, পদ্মেরই অর্থের প্রাধান্য রয়েছে। হ্যাঁ, সাদা বা কালো এটা মূলত নয়, পদ্ম, শ্বেত পদ্ম। চোখ বুঝে যদি আমরা ভাবি শ্বেত পদ্ম মানে কি, পদ্ম শেষ পর্যন্ত পদ্মেরই শেষ পর্যন্ত ওর অস্তিত্ব থাকে, অর্থাৎ পদ্মেরই অর্থের প্রাধান্য পেয়েছে বা পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এই হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের 4 রকম স্ট্রাকচার, মানে 4 রকম গঠনগত আলোচনা করলাম। প্রত্যেকটার ক্ষেত্রে 2টো করে আমি উদাহরণ দিলাম। তোমরা বই থেকে আরও অসংখ্য উদাহরণ রয়েছে বই থেকে, সেগুলো বারবার পড়ে নিবে যাতে পরীক্ষায় ঠিকভাবে লিখে আসতে পারো। এরপরে আমরা কর্মধারয় সমাসের দ্বিতীয় ভাগ, তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে জানব। মধ্যপদলোপী, মধ্যপদ অর্থাৎ মাঝের পদ, লোপী অর্থাৎ লোপ করে যা। মধ্যপদলোপী কর্মধারয় সমাস অর্থাৎ যে কর্মধারয় সমাসের মাঝের একটি ব্যাখ্যাসূচক পদ লোপী অর্থাৎ লুপ্ত হয়ে যায়, লোপ হয়ে যায়। কখন? যখন সমাসবদ্ধ করা হয়। সমাসবদ্ধ পদে যখন ব্যাসবাক্যের মাঝের একটি ব্যাখ্যাসূচক পদ যখন লুপ্ত হয়ে যায় তখন তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর একটা বিষয় মনে রাখার আছে যে এই কর্মধারয় সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ সমস্ত কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। শেষ কথা, আমরা তো যে চার্ট যে শিখেছি এর আগে শুরুতেই সমাসের প্রথম পর্বের আলোচনায়, যে মূলত দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য পায়, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং বহুব্রীহি সমাসে পূর্বপদ নয়, পরপদ নয়, অন্য তৃতীয় কোনো একটা পদ বা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর অর্থের প্রাধান্য পায়। এই হচ্ছে অর্থের প্রাধান্যের দিক দিয়ে সমাসের শ্রেণীবিভাগ। তাহলে এবার আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে জানলাম। আমি আরও একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী ব্যাখ্যাসূচক বা ব্যাখ্যাধর্মী পদটি লুপ্ত হয়, যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী ব্যাখ্যাধর্মী বা ব্যাখ্যাকারী বা ব্যাখ্যাসূচক যে পদটি লোপ পেয়ে যায়, অর্থাৎ বাদ দিয়ে সমাসবদ্ধ পদ তৈরি করা হয়, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এবং এই সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সিংহাসন এই শব্দটির যদি ব্যাসবাক্য করা হয়, সিংহ চিহ্নিত আসন, কি হবে সমাসবদ্ধ পদে? সিংহাসন। তাহলে দেখো চিহ্নিত শব্দটি এখানে কি আছে? নেই, কিন্তু সিংহ আছে, এই যে সিংহ। আর আসনের এখানে হয়ের সঙ্গে আকার হয়ে বসে গেছে, অর্থাৎ সন্ধি হয়েছে। সিংহ আর আসনের, সিংহাসন সন্ধি হয়ে বসেছে। তাহলে দেখো পূর্বপদ বজায় আছে, পরপদও বজায় আছে, কিন্তু মাঝের যে ব্যাখ্যাকারী মানে অর্থাৎ এই সমাসকে সুন্দর, এই শব্দটিকে বোঝানোর জন্য যে শব্দটির সাহায্য নেওয়া হয়েছে, যে শব্দটির সাহায্যে এই শব্দটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাসবাক্যে, সেই শব্দটি অর্থাৎ মাঝের ব্যাখ্যাকারী শব্দটি এখানে লুপ্ত হয়ে
সংক্ষিপ্ত হয়েছে, হয়ে হয়েছে সিংহাসন। আরও একটি উদাহরণ দিচ্ছি, দেখো পল, পল অর্থাৎ মাংস, মনে রাখবে মাংস, মিশ্রিত অন্ন, কি হবে? পলান্ন, পল একলা দন্ত নয় নয় যুক্ত পলান্ন। তাহলে এই যে মিশ্রিত শব্দটি এখানে নেই, অর্থাৎ লুপ্ত পেয়ে গেছে। মিশ্রিত শব্দটি এখানে ব্যাখ্যাকারী শব্দ। তাহলে এক এক সমাসের মানে এক এক উদাহরণের সময় এক এক ধরনের ব্যাখ্যাধর্মী চিহ্ন শব্দ প্রয়োগ হবে। যেমন এখানে চিহ্নিত হয়েছে, এখানে হয়েছে মিশ্রিত, অর্থাৎ শব্দের ধরন অনুযায়ী তার ব্যাখ্যাকারী শব্দ ব্যবহার হবে। আরও দুটো উদাহরণ দিচ্ছি আমি। ধর্মপত্নী, ধর্ম আচরণার্থ পত্নী, ধর্ম আচরণার্থ পত্নী, অর্থাৎ ধর্ম পালন করার জন্য যে পত্নী নেওয়া হয় তাকে বলা হয় ধর্মপত্নী। এছাড়াও আরও রয়েছে গীতিনাট্য, গীতি প্রধান নাট্য, গীতিনাট্য, অর্থাৎ এখানে প্রধান শব্দটি অবলুপ্ত হয়েছে, গীতি আর নাট্য থেকে গেছে। গীতি হচ্ছে পূর্বপদ আর নাট্য পরপদ। আর সবগুলোর মধ্যেই দেখবে বিশেষ্য কিংবা বিশেষণ আছে, অর্থাৎ কর্মধারয় সমাসে সবসময় পূর্বপদ এবং পরপদে বিশেষ্য কিংবা বিশেষণ থাকবে। অর্থাৎ এই জন্যই বলেছি এই কর্মধারয় সমাসকে বলা হয় বিশেষ্য বিশেষণের খেলা। এই সমাসে বিশেষ্য আর বিশেষণেরই মূল খেলা রয়েছে। তারপরে রয়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কি হবে? ব্যাসবাক্য কি হবে? জামাইয়ের কল্যাণার্থে যে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। এই যে কল্যাণার্থে শব্দটি এখানে লুপ্ত পেয়ে হবে জামাই ষষ্ঠী। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, মৌ অর্থাৎ মধু, সংগ্রহকারী তারপরে মাছি। এই যে সংগ্রহকারী পদটি অবলুপ্ত হয়ে সমাসবদ্ধ পদ হয়েছে মৌমাছি। এরকম আরও অনেক রয়েছে। ঘর জামাই, ঘরে পালিত জামাই, আকাশবাণী, আকাশপথে প্রেরিত বাণী, আকাশবাণী, স্বাধীনতার জন্য স্বাধীনতা দিবস, স্বাধীনতার জন্য পালিত দিবস, হ্যাঁ স্বাধীনতার জন্য পালিত দিবস, স্বাধীনতা দিবস। এইভাবে অসংখ্য মধ্যপদলোপী সমাসের উদাহরণ রয়েছে যা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। তোমরা পড়ার সময় সবসময় শুধু ব্যাকরণ বইয়ের উদাহরণগুলো পড়বে না, তোমাদের যে টেক্সট বই রয়েছে, যে কবিতা এবং গদ্যের বই রয়েছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে যে গ্রামারের সমাসের উদাহরণগুলো রয়েছে সেগুলো একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, কারণ ওইখান থেকে প্রশ্ন দিতেই পারে। তাহলে যদি দেয় তাহলে তোমাদের জন্য লেখা সহজ হবে। এই হচ্ছে কর্মধারয় সমাসে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আলোচনা। এরপরে আমরা জেনে নেব উপমামূলক কর্মধারয় সমাস। উপমামূলক কর্মধারয় সমাসের তিনটি ভাগ প্রথমে আমি ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। একটি হচ্ছে উপমান কর্মধারয়, আর একটি উপমিত কর্মধারয়, আর রূপক কর্মধারয়। তাই এবার আমরা জেনে নেব যে উপমামূলক কর্মধারয় সমাসটা কি। যে কর্মধারয় সমাসে দুটি ভিন্ন জাতীয় সেম ক্যাটাগরির বস্তু নয় বা সেম ক্যাটাগরির কোনো শব্দের তুলনা নয়, যে কর্মধারয় সমাসে দুটি ভিন্ন জাতীয় ব্যক্তি কিংবা বস্তুর তুলনা বা উপমার সাহায্যে মিল বা সাদৃশ্য খোঁজা হয় তাকে বলা হয় উপমামূলক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে, আবার শোনো, যে কর্মধারয় সমাসে দুটি ভিন্ন জাতীয় ব্যক্তি কিংবা বস্তুর তুলনা অর্থাৎ উপমার সাহায্যে মিল কিংবা সাদৃশ্য খোঁজা হয় ব্যাপকার্থে তাকেই বলা হয় উপমামূলক কর্মধারয় সমাস। এবার এই সমাসের আলোচনা শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদের জেনে নিতে হবে, মানে অনিবার্যভাবে এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো আসবে। তাই আমি একটু লিখছি, তোমরা ভালো করে দেখো।
উপমান উপমান কি যার সাহায্যে তুলনা করা হয়। এবং উপমেয় যাকে তুলনা করা হয়, যাকে আসলে এই সমাস এই তোমার উপমামূলক কর্মধারয় সমাসকে মূলত তুলনামূলক সমাস বলা, কর্মধারয় সমাসও বলা যেতে পারে। অর্থাৎ এই সমাসের মাধ্যমে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে তুলনা করা হয়, করে তাদের মধ্যে মিল বা সাদৃশ্য খোঁজা হয়। এবার একটি বস্তু থাকবে, তুলনা করা হয় কাউকে, এবং আরেকটির সাহায্যে তুলনা করা হয়। তো এখানে যাকে তুলনা করা হচ্ছে তাকে হচ্ছে, যাকে তুলনা করা হয় তাকেই বলা হচ্ছে উপমেয়। যার সাহায্যে তুলনা করা হয়, উদাহরণ দিব তখন বুঝতে পারবে, যার সাহায্যে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হবে তাকে বলা হয় উপমেয়। আরেকটি থাকে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম মানে উপমান আর উপমেয়ের উভয়েরই একটি সাধারণ ধর্ম থাকে। হ্যাঁ, একটি সাধারণ ধর্ম কিংবা বৈশিষ্ট্য থাকে। আরও একটি পয়েন্ট, সেটা হচ্ছে তুলনাবাচক শব্দ। এক্ষেত্রে ব্যবহার করা হবে ন্যায়, মতো কিংবা রূপ। এই শব্দগুলো তুলনাবাচক শব্দ হিসেবে এই সমাসের এই সমাসগুলির ব্যাস বাক্যে ব্যবহৃত হবে। তাহলে আরও একবার বলছি যে উপমান এই সমাসের মধ্যে যার মাধ্যমে কোনো কিছুকে তুলনা করা হবে তাকে বলা হয় উপমান। উপমেয় যাকে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে উপমেয়, যাকে তুলনা করা হয়। সাধারণ ধর্ম অর্থাৎ উপমান আর উপমেয়, উপমান ও উপমেয়ের একটি উভয়েরই সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য থাকবে, তাকে বলা হয় সাধারণ ধর্ম। আর তুলনাবাচক শব্দ অর্থাৎ ব্যাস বাক্যটিকে লেখার সময় ন্যায়, মতো কিংবা রূপ এই শব্দগুলো প্রয়োগ করা হবে। এই শব্দগুলোকে বলা হয় তুলনাবাচক শব্দ। এবার আমরা প্রথমেই জেনে নেব উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, আমি এই উপমান উপমেয় এই যে ভাগগুলো, 4টি ভাগ আমি তোমাদের লিখে দেখালাম বোর্ডে, সেগুলো উদাহরণের সাহায্যে আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, উদাহরণ দিচ্ছি আমি একটি। কুসুমের ন্যায় কোমল প্রাণ। এই প্রাণ শব্দটিকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, কেন বলছি দাঁড়াও। কুসুম কোমল প্রাণ। দেখো,
এই যে কুসুমের ন্যায় কোমল, দেখো কুসুম শব্দটির দ্বারা একটি এখানে এই কুসুমের শব্দটি হচ্ছে উপমান, কারণ এখানে উপমেয় হচ্ছে প্রাণ, প্রাণ শব্দটি হচ্ছে উপমেয়, অর্থাৎ প্রাণকে তুলনা করছে। প্রাণের যে বৈশিষ্ট্য, না কুসুমের যে বৈশিষ্ট্য কোমলতা, এই যে কোমলতা, কুসুমের ন্যায় কোমল প্রাণেও যে প্রাণের কোমলতা আর কুসুমের কোমলতা উভয়কে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কুসুমের সাথে প্রাণের তুলনা করা হয়েছে, অর্থাৎ কুসুমকে দিয়ে তুলনা করা হয়েছে, কাকে তুলনা করা হয়েছে? প্রাণকে তুলনা করা হয়েছে, অর্থাৎ কুসুমের এটা হচ্ছে উপমান। কুসুমের শব্দটি হচ্ছে উপমান, আর তুলনা করা হয়েছে কাকে? প্রাণকে। তাহলে এই প্রাণ শব্দটি হচ্ছে উপমেয়, অর্থাৎ উপমেয় কাকে বলে? যাকে তুলনা করা হয়, প্রাণকে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আর এই যে ন্যায়, এটি হচ্ছে তুলনাবাচক শব্দ, তুলনাবাচক বা সাদৃশ্যবাচক বলা যেতে পারে, তুলনাবাচক শব্দ। আর কোমল হচ্ছে সাধারণ ধর্ম, কারণ কুসুম আমরা জানি কোমল, খুবই নরম হয়, আর প্রাণকে তার সাথে তুলনা করে, তার মানে কুসুমের যে কোমলতা তার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ এই যে কোমল শব্দটি উভয়েরই সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম, এটাকে বলা হচ্ছে, এই শব্দটিকে বলা হয় সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। তাহলে এই যে চারটি প্যারামিটার পেয়ে গেলাম, চারটি মূল শব্দ আমরা যে এখানে লিখেছিলাম, চারটি একক যেটা বলা যেতে পারে, একক বলে ভুল হবে, সরি, চারটি যে এই মূল অংশ পার্ট এই সমাসে উপমামূলক কর্মধারী সমাসের, অর্থাৎ উপমান, উপমেয়, তুলনাবাচক শব্দ আর সাধারণ ধর্ম, এই শব্দের এই উদাহরণের মাধ্যমে আমি বুঝালাম। এই যে এখানে প্রাণকে ব্র্যাকেটের মাধ্যমে রেখেছি, কারণ মূলত সমাসে কুসুমের নেই কোমল, কুসুম কোমল এটুকু থাকে, প্রাণ থাকে না, প্রাণ অদৃশ্য আকারে, ওটা অদৃশ্য থাকে, অর্থাৎ প্রাণকে আমাদের ধরে নিতে হয়, মানে প্রাণ না দিয়ে অন্য কিছু যদি ধরতাম তবুও চলতো। অর্থাৎ এখানে মূলত এই শব্দটাকে সংক্ষিপ্ত, এই ব্যাস বাক্যটুকু এটুকুকে সংক্ষিপ্ত করে এই যে কুসুম কোমল সমাজবদ্ধ পদ পরিণত করা হয়েছে। এখানে তোমাদের বোঝানোর জন্য প্রাণ শব্দটিকে ব্যবহার করা হলো, অন্য কিছু দিয়ে উদাহরণ সেট করাও যেতে পারত। এবার আমরা প্রত্যেকটা ভাগ জেনে নেব উপমামূলক কর্মধারয় সমাসের। প্রথম ভাগ হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয়। এবার আমরা জানব উপমান কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের পূর্বপদটি হবে উপমান, পূর্বপদ উপমান এবং পরপদ হবে একটি সাধারণ ধর্ম। যেমন লিখছি উদাহরণ, শস্য ব্যস্ত, শস্যের অর্থাৎ শস্যকে বলা হয় খরগোশ, খরগোশকে শস্য বলা হয়। শস্যের ন্যায় ব্যস্ত সমান শস্য ব্যস্ত। দেখো ভালো করে, শস্যের ন্যায় ব্যস্ত অর্থাৎ খরগোশের সঙ্গে অন্য কিছুর তুলনা করা হয়েছে। শস্যের ন্যায় ব্যস্ত কোনো প্রাণীকে বা কোনো মানুষকে বোঝানো হয়েছে যে এত শস্যব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ। আমরা অনেক সময় এই শব্দগুলো প্রয়োগ করি, এত শস্যব্যস্ত হওয়ার কী আছে, মানে খরগোশের মতো এত ব্যস্ত হওয়ার কী আছে, অর্থাৎ খরগোশের সাথে অন্য কারো ব্যস্ততাকে তুলনা করা হয়েছে।
তাহলে দেখো শস্যের ন্যায় মানে খরগোশকে দিয়ে তুলনা করা হচ্ছে, যা দিয়ে তুলনা করা হয়, যার সাহায্যে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। এটা হচ্ছে উপমান। ব্যস্ত, ব্যস্ততা, খরগোশ যেমন সবসময় ব্যস্ত থাকে, প্রাণের ভয়ে সবসময় এদিক ওদিক মানে তাকাতে থাকে প্রাণের ভয়, এবং সবসময় ছুটোছুটি করে, জীবনের ভয়, যে কোনো সময় তার উপরে কোনো শিকারী পশু আক্রমণ করতে পারে এই ভেবে তারা যেমন সবসময় ব্যস্ত থাকে। তাহলে খরগোশের সাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যস্ততা, এবং এক্ষেত্রে কারো ব্যস্ততার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে দেখো এটি হচ্ছে একটি সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম এই শব্দটি, হ্যাঁ। তাহলে উপমান আর সাধারণ ধর্মের অর্থাৎ উপমান শস্য আর ব্যস্ত হচ্ছে সাধারণ ধর্ম, এই উভয়ের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। আমি আরও একবার বলছি, যে কর্মধারয় সমাসে পূর্বপদটি উপমান হয় এবং পরপদ একটি সাধারণ ধর্ম নির্দেশক শব্দ, যেমন এখানে ব্যস্ত এই শব্দটি সাধারণ ধর্ম নির্দেশক শব্দ। তা এই দুই ধরনের পদের যে মিলন হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। আর এই সমাসেও পরপদের অর্থ প্রাধান্য থাকবে, ব্যস্ততাটাই এখানে মূলত হাইলাইট হয়েছে। এই শব্দটা দিয়ে আমরা কি বোঝাতে চাই? মূলত শশব্যস্ত, অর্থাৎ ব্যস্ত কেন, এত ব্যস্ত কেন হচ্ছ, এত মানে তুমি ব্যস্ততায় চলছো কেন। তাহলে এই শব্দটাতে মূলত আমরা কি পেলাম? শশ উপমান পূর্বপদ, আর ব্যস্ত হচ্ছে সাধারণ ধর্ম। আর এই ব্যস্ততা, এই সাধারণ ধর্মবাচক শব্দ যে ব্যস্ত, এই শব্দটির অর্থের প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটি একটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। আমি আরও উদাহরণ দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। বজ্র কঠিন, বজ্রের নেই কঠিন, বজ্র কঠিন। তারপর কুসুম কোমল, তো আমি প্রথমে দিয়েছিলাম, এটি উপমান কর্মধারয় সমাস। কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল। তাছাড়া মিশির ন্যায় কালো, মিশ কালো। সমান হবে মিশ কালো। এগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখো পূর্বপদ বজ্রের ন্যায় কঠিন, কারো কঠিনতাকে তুলনা করা হয়েছে, কাঠিন্য, কোনো কিছুর কাঠিন্যকে তুলনা করা হয়েছে। তাহলে বজ্রের সাথে, বজ্র যেমন কঠিন হয়, তো এরকম বজ্রের ন্যায় কঠিন, বজ্র কঠিন, এটি সাধারণ ধর্ম। কুসুমের ন্যায় কোমল, অর্থাৎ কুসুমের সাথে, ফুলের সাথে কোমলতা তুলনা করা হয়েছে, কারো হৃদয়কে তুলনা করা যেতে পারে, কারো প্রাণকে, অর্থাৎ কুসুম যেমন কোমল, কারো হৃদয় তেমন কোমল। তাহলে এখানে সাধারণ ধর্ম কোমল। মিশির ন্যায় কালো, মিশি কোনো একটা বস্তু, কোনো একটা দ্রব্যকে হয়তো বোঝানো চেয়েছে, আমার ঠিক মনে আসছে না এখন। মিশি কোনো বস্তু তার মতো কালো, অর্থাৎ কালো হচ্ছে এটি বিশেষণ। তাহলে এইখানে আমরা সাধারণ ধর্ম, এগুলো কি গুণবাচক শব্দ, গুণবাচক শব্দকে আমরা কি বলি? বিশেষণ। তাহলে লক্ষণীয় এই সমাসে সর্বদাই পূর্বপদ বিশেষ্য শব্দ থাকবে, বিশেষ্যবাচক শব্দ, বিশেষ্য, বজ্র, হ্যাঁ, কুসুম, মিশি, এগুলো কোনো কিছুর নাম বোঝাচ্ছে। আর পরপদ সাধারণ ধর্ম, অর্থাৎ বৈশিষ্ট্য, ধর্ম, বৈশিষ্ট্য ইত্যাদি বুঝলেই তো আমরা বিশেষণ বুঝি। তাহলে পরপদটি বিশেষণবাচক শব্দ, হ্যাঁ। আর সমাসবদ্ধ পদটি হয়ে যাবে বিশেষণ, বজ্র কঠিন।
তারপরে কুসুম কোমল, মিশ কালো, এগুলো শব্দের দ্বারা আমরা মূলত বিশেষণবাচক শব্দ, এই শব্দগুলো বিশেষণে পরিণত হয়েছে। আরও এছাড়া আরও উদাহরণ দেওয়া যেতে পারে ইস্পাত কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন। হ্যাঁ, ইস্পাত একটা কোনো এক ধরনের ধাতুর নাম, হ্যাঁ, নামবাচক শব্দ অর্থাৎ বিশেষ্য, তার মতো কঠিন, ইস্পাত কঠিন। তুষার ধবল, তুষার মানে বরফ, তার তুষারের ন্যায় ধবল, ধবল মানে সাদা, অর্থাৎ বরফের ন্যায় সাদা। তাহলে পূর্বপদ হচ্ছে উপমান, যার মাধ্যমে তুলনা করা হয়, উপমান থাকছে, আর পরপদ থাকছে সাধারণ ধর্মবাচক শব্দ। এই উভয়ের মিলনের ফলে যে সমাস হয় তার নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। মনে থাকবে। আমরা এরপরে যাব উপমিত কর্মধারয় সমাস। এবার উভয় সমাস যখন আমরা জেনে যাব, তাদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য তা আমরা আলোচনা করব। এবার আমি জানব উপমিত কর্মধারয় সমাস সম্পর্কে। উপমিত কর্মধারয়, হ্যাঁ, যে সমাসে পূর্বপদ উপমান এবং পরপদ উপমেয় হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। আর এই সমাসে উপমেয়ের অর্থের প্রাধান্য সূচিত হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি একটি, যেমন রাজসিংহ। আমি প্রথমে সমাসবদ্ধ পদটি লিখছি এখানে, দেখো, রাজসিংহ, এর ব্যাস বাক্য কী হবে? রাজা সিংহের নেই। তাহলে কাকে তুলনা করা হয়েছে? সিংহকে তুলনা করা হয়েছে, যে সিংহ রাজার মতো না রাজা সিংহের মতো। সাধারণভাবে আমরা ভাবলে বুঝতে পারবো মূলত রাজাকেই তুলনা করা হয়েছে। কার সাথে? সিংহের যে বৈশিষ্ট্য, তার যে আক্রমণাত্মক বৈশিষ্ট্য, তার যে শক্তির প্রতীক ইত্যাদির বৈশিষ্ট্যের জন্য সিংহের সাথে রাজাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ রাজাকে তুলনা করা হলো কার সাথে? সিংহের সাথে। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হয়েছে? অবশ্যই রাজাকে। তাহলে রাজাকে হচ্ছে উপমেয়। তাহলে পূর্বপদ এক্ষেত্রে উল্টো পাল্টা হয়েছে, যদিও আরও কিছু উদাহরণ রয়েছে, আমি পরে দেখাবো। এক্ষেত্রে পূর্বপদটাই হয়েছে উপমেয়, আর পরপদ ব্যাসবাক্যের ক্ষেত্রে পরপদ উপমান। কিন্তু এটা আবার সমাসবদ্ধ পদ যখন হয়েছে, হ্যাঁ, এক্ষেত্রেও তাই আছে, উপমেয় প্রথমে আছে আর পরপদ উপমান। অর্থাৎ আগে পরে যাই হোক, উপমেয় এবং উপমান উভয়ে উপস্থিত থাকবে যে সমাসে, তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। আর এই সমাসে তাহলে উপমান পেয়েছি, এটা হচ্ছে উপমেয়, মানে রাজাকে তুলনা করা হচ্ছে উপমেয়। এটা হচ্ছে উপমান, অর্থাৎ সিংহ দ্বারা তুলনা করা হয়েছে, যার দ্বারা তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তাহলে সিংহ দিয়ে তুলনা করা হয়েছে উপমান। আর ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক, এটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে কি নেই এখানে? এখানে উভয় শব্দ অর্থাৎ পূর্বপদ রাজা আর পরপদ সিংহ, এই উভয়ের যে একটা সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য, হ্যাঁ, তা এখানে উল্লেখ নেই। কি হতে পারে? হ্যাঁ, হতে পারে সূর্যের উভয়ের যে শক্তি, সিংহের যেমন দেহের শক্তি থাকে, রাজার মানসিক শারীরিক হতে পারে, কিংবা তার সৈন্যবল, সার্বিক যে ক্ষমতা একজন রাজার, তা উভয়েরই যে সাধারণ ধর্ম ক্ষমতা তা এখানে নেই। হ্যাঁ, এরকম আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। পুরুষ সিংহ, পুরুষ সিংহ, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ব্যাসবাক্য হবে পুরুষ সিংহের ন্যায়। পুরুষ, আবার ওই রাজার পরিবর্তে পুরুষ শব্দটি এসে পুরুষ সিংহের নেই, পুরুষ সিংহ। এবার আমরা ব্যাসবাক্য থেকে সমাসবদ্ধ পদে যাওয়ার চেষ্টা করব। মুখ সোনার
মতো হবে সোনামুখ। একটু আমাদের কমন সেন্স দিয়ে ভাবতে হবে, মুখকে তুলনা করা হয় না সোনাকে, মানে মুখের মতো সোনা না সোনার মতো মুখ। সব অবশ্যই আমরা এক্ষেত্রে বলতে পারবো যে সোনার মতো মুখ, অর্থাৎ মুখ সোনার নেই। তাহলে মুখ হবে অবশ্যই উপমেয়, মানে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। হ্যাঁ, আর সোনা, সোনার তাহলে উপমান, উপমেয় আর উপমান পেয়ে গেলাম। আর মতো শব্দটি তুলনাবাচক শব্দ। তাহলে সোনামুখ অর্থাৎ মুখ সোনার মতো বা মুখ সোনার নেই। তাহলে উপমিত কর্মধারয় সমাসে উপস্থিত থাকবে উপমেয় আর উপমান, অনুপস্থিত থাকবে সাধারণ ধর্ম, প্রাধান্য পাবে সবসময় উপমেয়। অর্থাৎ সোনামুখ বলতে সোনা শেষ পর্যন্ত বুঝি না মুখ বুঝি, শব্দটার দ্বারা আমরা চোখ বুঝে যদি ভাবি সোনামুখ মানে সোনাকে কোনো এক ধরনের সোনাকে বোঝায় না মুখকে, অবশ্যই মুখ। তাহলে মুখেরই অর্থের প্রাধান্য রয়েছে, অর্থাৎ উপমেয় যাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ উপমেয়ের অর্থের প্রাধান্য থাকে। এই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এবার বুঝবো, এবার আমরা কি করে ধরবো কোনটি উপমিত কর্মধারয় বা কোনটি উপমান কর্মধারয়। এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কি করে আমরা নির্ণয় করব। যেমন আমি দুটি উদাহরণ দিচ্ছি। কুসুম কোমল, এই দুটি শব্দ দেখে আমরা কি করে নির্ণয় বুঝবো, মানে আমরা ব্যাস বাক্য দেখব না, আমরা এই সমাসবদ্ধ পদ দেখেই ধরে নিতে পারবো কি করে যে কোনটি উপমান কর্মধারয় আর কোনটি উপমিত কর্মধারয়। কি করে বুঝবো? আমরা সংজ্ঞায় জেনেছি যে সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে সাধারণ ধর্মবাচক শব্দ, অর্থাৎ সাধারণ ধর্ম মানে সেটা অ্যাডজেক্টিভ বা বিশেষণকে ইঙ্গিত করে। অর্থাৎ পূর্বপদ হবে বিশেষ্য, এটা হবে বিশেষ্য অর্থাৎ নাউন, আর পরপদ হবে বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে হবে উপমান কর্মধারয় সমাস। আর যে ক্ষেত্রে যেমন দেখো এই ক্ষেত্রে সোনা দিয়ে কি আমরা বুঝি? এটা কি কোনো বৈশিষ্ট্য? নিশ্চয়ই না, এক ধরনের ধাতুর নাম সোনা, রূপা, লোহা। তাহলে এটা হচ্ছে একটি বিশেষ্য অর্থাৎ নাউন। আর মুখও একটি নাউন, বিশেষ্যবাচক শব্দ। কোনো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত নামকে, যেমন হাত, পা, মুখ, মাথা, এগুলো তো হচ্ছে বিশেষ্য অর্থাৎ কোনো কিছুর নাম। তাহলে এই মুখটাও হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে নাউন যদি হয় তাহলে সেটা অবশ্যই কোনো সাধারণ ধর্মবাচক শব্দ নয়, তাহলে যে এটা অবশ্যই হবে উপমিত কর্মধারয়। কারণ উপমিত কর্মধারয় সমাসে উপমান আর উপমেয়, উপমান আর উপমেয় উভয়ে উপস্থিত থাকবে। কিন্তু উপমান কর্মধারয় সমাসে উপমান থাকবে আর সাধারণ ধর্ম, কোমল হচ্ছে সাধারণ ধর্ম। কিন্তু এক্ষেত্রে সোনামুখ, মুখ সোনার মতো, অর্থাৎ এটা হচ্ছে মুখকে তুলনা করেছে, মুখ হচ্ছে উপমেয় আর সোনা হচ্ছে উপমান। এই হচ্ছে শর্টকাট ট্রিক। এরকম যে কোনো শব্দ দেখে আমরা বুঝে যাব কোনটি উপমান কর্মধারয় সমাস আর কোনটি উপমেয় কর্মধারয় সমাস। আমি যেমন দিতে পারি পদ্মলোচন। লোচন পদ্মের নেই, লোচন মানে মুখ, লোচন অর্থাৎ মুখমণ্ডল, পদ্মের নেই, অর্থাৎ লোচনকে তুলনা করা হয়েছে, মুখকে তুলনা করা হয়েছে কার সাথে? পদ্মের সাথে। তাহলে এই হচ্ছে দেখো উপমেয় আছে, উপমান আছে, অর্থাৎ দুটোই বিশেষ্য, তাহলে নিশ্চিতভাবে এটাকে বলা যায় উপমিত কর্মধারয় হবে। কিন্তু যদি বলি আমি
তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, ধবল হচ্ছে বৈশিষ্ট্যবাচক শব্দ, গুণবাচক শব্দ, তার মানে এটা বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ কিংবা বিশেষণ বাংলায় যাকে বলা হয়। যদি তাতে পরপদ যদি বিশেষণ থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা সেটাকে ধরে নেব উপমান কর্মধারয় সমাস। এই হচ্ছে উপমান কর্মধারয় সমাস আর উপমেয় কর্মধারয় সমাসের আলোচনা। এবার আমরা শেষ ভাগ জেনে নেব রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে অভেদ কল্পনা গভীর সাদৃশ্যবশত উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ দুটোই যেন একই রকম মনে হয়, এক বস্তু ধরে নেওয়া হয়। অনেক সময় মানে উভয়ের মধ্যে এতটাই সাদৃশ্য থাকে যে ধরে নেওয়া যায় না কোনটা আলাদা, দুটোকে একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী মনে করা হয়, তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন আখি পাখি, অর্থাৎ আখি রূপ পাখি সমান হবে আখি পাখি। দেখো ভালো করে, আখির বৈশিষ্ট্য আর পাখির বৈশিষ্ট্য এতটাই মানে কাছাকাছি, এত ওদের বৈশিষ্ট্যের মানে ওই সাধারণ ধর্ম এতই কাছের যে দুজনকেই একই রকম ধরা হয়। যেমন পাখির বৈশিষ্ট্য কি, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া, ওই রকম আঁখি অর্থাৎ চোখেরও বৈশিষ্ট্য হচ্ছে এক জায়গা থেকে হঠাৎ পলকের মধ্যে আরেক জায়গায় চলে যেতে পারে, অর্থাৎ উভয়েরই বৈশিষ্ট্য এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলে যাওয়া। এই যে বৈশিষ্ট্য তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাকে বলা, এই জন্যই তাদের মধ্যে গভীর সাদৃশ্য অনুভূত হয় বলে একে অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, একই মনে করা হয়। পাখি যেমন দ্রুত কোনো জায়গায় ছুটে যেতে পারে, আঁখিও সেরকম পলকের মধ্যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এই জন্যই বলা হয় আঁখি রূপ পাখি অর্থাৎ আঁখি পাখি। তাহলে এই আঁখি আর পাখি উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, মানে ওদের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে এক্ষেত্রে কোনটি উপমান আর কোনটি উপমেয় চিনতে হবে। আঁখিকে তুলনা করা হয়েছে না পাখিকে? আসলে পাখির সাহায্যে আঁখিকে তুলনা করা হয়েছে, পাখির বৈশিষ্ট্যটা এখানে আঁখির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো ভালো করে, পাখি যেমন উড়ে যেতে পারে, চোখ হতে সেরকম দ্রুত অন্য জায়গায় চলে যেতে পারে, এই জন্য আঁখিকে তুলনা করা হলো। তাহলে আঁখি হচ্ছে উপমেয়, হ্যাঁ, আর পাখি হচ্ছে উপমান। আচ্ছা বলো, এই সমাসে কার অর্থের প্রাধান্য রয়েছে, আঁখির না পাখির? এক্ষেত্রে উপমানের অর্থের প্রাধান্য বেশি রয়েছে, অর্থাৎ পাখির যে বৈশিষ্ট্যটা যেন আঁখিকে গ্রাস করছে, পাখির যে বৈশিষ্ট্য উড়ে যাওয়া সেটা আঁখিকে গ্রাস করছে, আঁখির উপরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্য পরপদের এই ক্ষেত্রেও অর্থের প্রাধান্য রয়েছে পাখি। এই পাখি হচ্ছে পরপদ, এর অর্থের প্রাধান্য পেয়েছে। তাহলে পরপদ কি? উপমান। রূপক কর্মধারয় সমাসে উপমানের প্রাধান্য পাই। তাহলে আমরা উপমান কর্মধারয় সমাসে পেয়েছি কার অর্থের প্রাধান্য? সাধারণ ধর্মের। উপমিত কর্মধারয় সমাসে পেয়েছি উপমেয়ের অর্থের প্রাধান্য পাই, আর রূপক কর্মধারয় সমাসে উপমানের অর্থের প্রাধান্য পাই। মন রূপ মাঝি, মন রূপ মাঝি। আচ্ছা, মাঝির ধর্ম কি বলো? মাঝির ধর্ম হচ্ছে নৌকা নিয়ে নদী পার হওয়া। মনেরও সেই রকম একটা সাধারণ বৈশিষ্ট্য, মনের যে একটা সাগর সমুদ্র নদী সেটা সে পাড়ি দেয়। মাঝি আর মন উভয়েরই যে কর্ম পাড়ি দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেওয়া, চলে যাওয়া, স্থানান্তর, সেটা এই মন মাঝি শব্দের দ্বারা আমরা বুঝতে পারছি। অর্থাৎ মাঝির যে ধর্ম নৌকা পাড়ি দেওয়া, সেরকম
মনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। এই যে পাড়ি দেওয়া অর্থাৎ নৌকা চালিয়ে যাওয়া যেমন, সেরকম এই ধর্মটা এক্ষেত্রে এই মনের উপরে আরোপিত হয়েছে, অর্থাৎ মাঝির মন মাঝির অর্থের প্রাধান্য পেয়েছে। এছাড়াও রয়েছে সভ্যতা নাগিনী, সভ্যতারূপ নাগিনী, ক্রোধাগ্নি, ক্রোধরূপ অগ্নি, হ্যাঁ, জীবনরূপ তরী। তরী যেমন নদী পার হতে পারে, সমুদ্র পার হতে পারে তরীতে চড়ে, নৌকায় চড়ে, ওই রকম জীবন একটা নদীর মতো প্রবাহিত সময়ের প্রবাহ, তাকেও পাড়ি দেওয়া যায় তরীর মতো করে। এই জন্য তরীর বৈশিষ্ট্য জীবনের মধ্যে, আর তরীর যে সাধারণ ধর্ম সেটা জীবনের উপরে আরোপিত হয়েছে, অর্থাৎ তরীর অর্থের প্রাধান্য এক্ষেত্রে পেয়েছে। এছাড়া প্রাণরূপ পাখি হবে, হ্যাঁ, চরিতামৃত, চরিতরূপ অমৃত। এই হচ্ছে রূপকর্মধারয় সমাস। রূপকর্মধারয় সমাস কাকে বলা হয়? যে কর্মধারয় সমাসে উপমান আর উপময়ে উপস্থিত থাকবে, কিন্তু উভয়ের মধ্যে গভীর সাদৃশ্যবশত উভয়কে একই রকম ধরে নেওয়া হয়, অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এরকম ধারণা আসবে, এই সেন্স আসবে, সেই সমাজকে বলা হয় রূপক কর্মধারয় সমাজ। সংজ্ঞাগুলো তোমরা তোমাদের বইয়ে যেভাবে আছে সেগুলো মুখস্থ করে নিবে। আমি জাস্ট ব্যাখ্যা করলাম, তো আমার ব্যাখ্যার সাথে তোমাদের বইয়ের সংজ্ঞাগুলো মেলানোর চেষ্টা করবে, দেখবে সহজ হয়ে গেছে। এই হচ্ছে আজকের রূপক কর্মধারয় সমাসের আলোচনা। আর আমি এখানেই আজকের কর্মধারয় সমাসের বিস্তারিত আলোচনা করলাম। কর্মধারয় সমাস মূলত বিশেষ্য কিংবা বিশেষণের খেলা, অর্থাৎ পূর্বপদ আর পরপদে বিশেষ্য কিংবা বিশেষণ হেরফের হয়ে থাকবে আগে পরে, কোনো পূর্বপদে বিশেষণ হলে পরপদে বিশেষণ কিংবা উভয়ই বিশেষ্য হতে পারে। এভাবে অল্টারনেট হয়ে পূর্বপদ আর পরপদে ঘুরে ঘুরে বিশেষ্য আর বিশেষণই আসবে, কিন্তু সর্বক্ষেত্রেই পরপদের অর্থ প্রাধান্য পাবে, আর পেলেই বুঝে নিতে হবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আর যদি উভয় ক্ষেত্রে যদি বিশেষ্য কিংবা বিশেষণ থাকে, হ্যাঁ, কিন্তু যদি উভয় পদেরই যদি অর্থের প্রাধান্য হয়, যেমন পিতামাতা, দিন রাত, হ্যাঁ, হাত পা, জলবায়ু, জল ও বায়ু, এই ধরনের যে বিশেষ্যমূলক শব্দগুলো থাকে, বিশেষ্য আর বিশেষণ, হ্যাঁ, মূলত বিশেষ্যই থাকে উভয় ক্ষেত্রে, এদের উভয় পদেরই অর্থের প্রাধান্য পায়, তাহলে ওটা ধরে নিতে হবে উভয় পদের যদি প্রাধান্য পায় তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস, আর যদি পরপদের অর্থে প্রাধান্য পায় তাহলে আমরা ধরে নেব সেটা নিশ্চিত কর্মধারয় সমাস হবে। এবং এবার কর্মধারয় সমাসের আলাদা আলাদা শ্রেণী রয়েছে, যেমন সাধারণ কর্মধারয় সমাস, ওই পরপদেরই অর্থ প্রাধান্য থাকবে, আর পূর্বপদ আর পরপদ হেরফের হয়ে কখনো পূর্বপদ কখনো পরপদে বিশেষ্য কিংবা বিশেষণ হবে, মিলিয়ে হয় সাধারণ কর্মধারয় সমাস। যেমন রাজর্ষি, মহর্ষি, হ্যাঁ, পণ্ডিত মূর্খ, পণ্ডিত অথচ মূর্খ, বা যিনি পণ্ডিত তিনি মূর্খ, কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে, এইগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এছাড়া দ্বিতীয় ভাগ রয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে মধ্যপদের একটি ব্যাখ্যাসূচক পদ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইরকম অজস্র উদাহরণ রয়েছে। পলান্ন, পল মিশ্রিত অন্ন, হ্যাঁ, স্বাধীনতা দিবস, স্বাধীনতার জন্য পালিত দিবস, ঘর জামাই, ঘরে পালিত জামাই, জামাই ষষ্ঠী, জামাইয়ের কল্যাণার্থে পালিত ষষ্ঠী, অসংখ্য উদাহরণ রয়েছে, তোমরা বই থেকে পড়ে নেবে। এবং সবচাইতে ভাইটাল অংশ সেটা হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাস। এই সমাসের তিনটি ভাগ রয়েছে: উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। মূলত কনফিউশন তৈরি হয় উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে। উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ হবে উপমান আর পরপদ হবে সাধারণ ধর্ম, যেমন শশ ব্যস্ত, তুষার ধবল, শশের সঙ্গে ব্যস্ততা অর্থাৎ সাধারণ ধর্মের তুলনা করা হয়েছে, হয়ে পরপদের প্রাধান্য অর্থাৎ ব্যস্ততাই এক্ষেত্রে হাইলাইট হয়েছে, শশ ব্যস্ত। তুষার ধবল অর্থাৎ রংটাই হাইলাইট হয়েছে, ধবল মানে সাদা, তুষারের মতো ধবল, বরফের মতো সাদা, তুষার ধবল। এটা হলো উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ হবে উপমান আর পরপদ সাধারণ ধর্ম, অর্থাৎ উপমেয় এখানে থাকবে না।
থাকবে না, কিন্তু তার সম্পর্কে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আর উপমিত কর্মধারয় সমাসে উভয় ক্ষেত্রে পূর্বপদ আর পরপদে উপমান, পূর্বপদ হবে উপমান, পরপদ উপমেয়, কখনো কখনো পূর্বপদ উপমেয়, পরপদ উপমান, যাই হোক থাকবে, কিন্তু পরস্পরের সাথে তুলনা করা হবে। আর সাধারণ ধর্ম এক্ষেত্রে থাকবে না। সাধারণ ধর্মটাকে আমাদেরকে তা শব্দ দুটো ব্যাস বাক্য দেখে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সোনামুখ, মুখ সোনার মতো, রাজসিংহ, রাজা সিংহের মতো। একটা জিনিস লক্ষণীয়, উপমান কর্মধারয় সমাসে তুলনাবোচক শব্দটি ন্যায় বা মতো মধ্যে বসছে। উপমান আর সাধারণ ধর্মের মধ্যে বসছে, মাঝামাঝি বসছে ন্যায়, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে তুলনাবোচক শব্দটি সবসময় শেষে, ব্যাস বাক্যের শেষে বসবে। যেমন রাজসিংহ, রাজা সিংহের মতো, পুরুষ সিংহ, পুরুষ সিংহের মতো, সোনামুখ, মুখ সোনার মতো, এছাড়া মুখ শশী, মুখ শশীর মতো, পদ্মলোচন, লোচন পদ্মের মতো। দেখো ন্যায় বা মতো শব্দটি সব সময় শেষে থাকছে। এই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এক্ষেত্রে উপমান থাকবে আর উপমেয় উভয়ই থাকবে, কিন্তু সাধারণ ধর্ম থাকবে না, পরপদের অর্থ প্রাধান্য থাকবে। আর উপমেয়ের অর্থের প্রাধান্য পাবে, পরপদে সাধারণত উপমেয়ই থাকে। এছাড়া তৃতীয় ভাগ হচ্ছে রূপক কর্মধারয় সমাস। দুটি ভিন্ন জাতীয় বস্তু এক্ষেত্রেও থাকবে, উপমান আর উপমেয়, কিন্তু এদের মধ্যে এতটাই সাদৃশ্য রয়েছে, ভিন্ন জাতীয় বস্তু কিন্তু তাদের বৈশিষ্ট্যগত কিছু সাদৃশ্য থাকবে, এতটাই সাদৃশ্য, এতটাই মিল থাকবে যে তাদের মধ্যে অভেদ কল্পনা করা হবে। মানে একসময় মনে হবে যেন উভয়ই একই, যেমন আঁখি পাখি, পাখি যেমন উড়ে যায় আঁখিও তেমন উড়ে যায়, অর্থাৎ দুজনেই যেন এক হয়ে যায়। পাখির বৈশিষ্ট্য উড়ে যাওয়া আঁখির উপরে আরোপিত হয়েছে। পাখির যে বৈশিষ্ট্য উড়ে যাওয়া, এই বৈশিষ্ট্যটা আঁখিকে যেন গ্রাস করছে, অর্থাৎ উপমান পাখি আর উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হচ্ছে, আঁখিকে, আঁখির উপরে আরোপিত হয়েছে। উপমানের অর্থের প্রাধান্য পেয়েছে, হ্যাঁ, অর্থাৎ পরপদ উপমান তার অর্থের প্রাধান্য পেয়েছে। আঁখি রূপ পাখি, আঁখি পাখি, জীবন তরী, জীবন রূপ তরী, জীবন তরী, চরিতামৃত, চরিতরূপ অমৃত, চরিতামৃত, সভ্যতা নাগিনী, সভ্যতা রূপ নাগিনী, সভ্যতা নাগিনী, মন মাঝি, মন রূপ মাঝি। এইভাবে অসংখ্য উদাহরণ রয়েছে রূপক কর্মধারয় সমাসের, তোমরা ভালোভাবে পড়ে নেবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং সমাসের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানতে চাইবে, আমরা তার যথাযথ উত্তর দেব। ধন্যবাদ, আজ তাহলে এ পর্যন্তই।